দর্শক ঈদ মোবারক, সবাইকে ওয়েলকাম করছি প্রাণাপ স্টার টকের সঙ্গে রয়েছি মোয়ার, আমার সঙ্গে রয়েছেন তিনজন যাদের সঙ্গে আড্ডা হবে আজ। এবং ঈদের আমেজ আরও বাড়িয়ে দিতেই কিন্তু আমাদের এই আয়োজনের সবচেয়ে বড় কথা, এক এক আয়োজনে এক একজন শিল্পী থাকেন এবং তাদের কাছ থেকে আমরা আসলে তাদের ঈদের গল্পগুলো জানি, এবারের ঈদে তাদের কী কাজ আসছে সেই সম্পর্কে জানি। আমার মুখোমুখি যিনি এই মুহূর্তে বসে রয়েছেন দর্শক, সেই মানুষটিকে নিয়ে গিয়ে বলতে হবে যে এই মানুষটি মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র এবং বেতার, এই চার মাধ্যমেই অত্যন্ত গুণী একজন অভিনয় শিল্পী। এবং সেই মানুষটি যখন যে চরিত্রে অভিনয় করেন না কেন, একদম হাওয়া হয়ে সেই চরিত্রের মাঝে ঢুকে যান এবং সেই অভিনয় দক্ষতা দিয়ে তিনি অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবং আমি একটু গর্ব করে বলতে পারি যে আমার থিয়েটারের বড় ভাই আমার সঙ্গে রয়েছেন শতাব্দী ওয়াদুদ। তারপর মাঝে যিনি বসে রয়েছেন, এই নারী জানেন না কিংবা পারেন না এমন কিছু নেই। নাচ, গান, অভিনয়, আবৃত্তি, উপস্থাপনা, পাপেট সব কিছু তার দখলে। খুব সুন্দর ছবিও আঁকেন। তিনি আর কেউ নন, তিনি কাজী নওশাবা। এবং তারপর যিনি রয়েছেন, সবসময় খবরের শিরোনাম হতে তিনি পছন্দ করেন, আলোচনা, সমালোচনা সব জায়গায় তার নাম রয়েছে। ডিগবাজি দিতে ভালোবাসেন, তবে এখানে আজকে ডিগবাজি দেওয়া যাবে না। আর কেউ নন, দ্য ওয়ান অ্যান্ড অনলি জায়েদ খান রয়েছেন আমাদের সঙ্গে। কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছে। আপু কেমন আছে? আচ্ছা, ভালো আছে। মানে ঈদের এই সময়টা আসলে কেমন যায়? নতুন সিনেমা মুক্তি পেয়েছে মেঘনা কন্যা। মেঘনা কন্যা এখানে বসে আছে, আমি আরেকজন আর্টিস্টকে পেয়েছি এবং সোনার চরে সোনার ছেলেও বসে আছে আমার পাশে। সো সেই গল্প আমি যাবো। মেঘনা কন্যা দিয়ে শুরু করি। কেমন গেল ঈদ? মেঘনা কন্যা আল্লাহর রহমতে ভালো যাচ্ছে। যে কটা হল পাওয়া গেছে, মানুষ আসছে আর কি, হলে আসছে। আর ছবিটার কথা আলাদা করে বলতে গেলে হয় কি, আমরা অনেক সময় তাকাই কিন্তু দেখি না। আমরা থিয়েটারে একটা প্র্যাকটিস করি যে শুধু তাকিও না, তুমি দেখো, অনেক কিছু দেখার আছে, একটা দিকে তাকালাম। তা আমাদের সোসাইটিতে, বিশেষ করে গ্রামাঞ্চলে, এরকম অনেক ছোটোখাটো ঘটনা ঘটে, যে জিনিসগুলো আমরা তাকাচ্ছি কিন্তু দেখছি না। ওই বিষয়গুলো ফুটে উঠেছে মেঘনা কন্যা। হ্যাঁ, মেঘনা কন্যা। এবং যেটার কারণে কিছু কিছু পরিবার ভিকটিম হয়ে যাচ্ছে, নারী পাচারের মতো ঘটনা ঘটছে, বা কালচারাল অ্যাক্টিভিটি বন্ধ করে দিতে বাধ্য করা হচ্ছে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু আশেপাশেই ঘটছে, আমরা দেখছি কিন্তু ফোকাস করছি না, তাকাচ্ছি কিন্তু দেখছি না। তো এই বিষয়গুলো খুব সুন্দরভাবে এসেছে মেঘনা কন্যা। আরেকটা জিনিস আমি বলতে চাই যে মেঘনা কন্যার স্ক্রিপ্টিংয়ে কথার মারপ্যাচ আছে খুব। যে আমরা কথা বলি, যে শুধু একটা কিছু প্রয়োজন হলো বললাম, কিন্তু এই কথাটাই পেঁচিয়ে বললে যেটা চার রকম মিনিং হতে পারে, এই একটা ব্যাপার। মানে একই কথা কিন্তু একটু বাক্যের এদিক ওদিক করে কিন্তু একটা এক এক পার্সপেক্টিভে এক একজন এক এক সিচুয়েশনে এক এক রকম মনে করতেই পারেন। এখন আমি এখানে বললাম একরকম, কিন্তু পরে আমি অস্বীকার করলাম না, আমি তো ওটা মিন করে বলিনি। সো এরকম একটা ভিলেজ পলিটিক্সের সাথে এরকম একটা ব্যাপার, মানে সংলাপ দিতে গিয়ে আমার একটুখানি ঝামেলা হয়েছে। আমি কি এটা মিনিং করে বলছি নাকি অন্যটা মিনিং করে বলছি, বা অ্যাজ ওয়েল অ্যাজ বাবু ভাইয়েরও ওরকম, ওই এটা না এইটার কথা চিন্তা করে আমি বললাম ওই তা আমার তো তাই মনে হয়। পরে আবার আমরা ডিসকাস করে তারপরে দৃশ্যগুলো ওইভাবে করা হয়েছে। আচ্ছা, মেঘনা কন্যার কেমন অনুভূতি হচ্ছে? এবার ঈদে তার সিনেমা মুক্তি পেয়েছে এবং বেশ ভালো সময় পার করছেন সে। আমি জানি একটু অসুস্থ, ফুসফুস ইনফেকশন, আমার নিজের একই অবস্থা, এখন আমরা কাটিয়ে উঠতে পারিনি। হ্যাঁ, খুবই ভালো লাগছে, কারণ ঈদ মানে, এবং ঈদে যদি আবার সিনেমা রিলিজ পায় তাহলে তো সেটা একেবারেই মানে ডাবল ধামাকা। একদম। তো মেঘনা কন্যা তো যে ভাইয়া যেটা বলছিলেন, তো আমরা তো আসলে বেশ কিছু যেটা দেখেও না দেখার ভান করি, সেই বিষয়গুলো উঠিয়ে আনা হয়েছে। সো আমি ভীষণ আশাবাদী, এবং আমাদের দর্শক ভীষণ স্মার্ট, তাদের হাতের মুঠোয় পৃথিবী। সো ঈদের আনন্দ এবং রোমান্টিসিজমের পাশাপাশি তারা এমন কিছু দেখতে চাচ্ছে এবং দেখছে যেটা ভবিষ্যৎ প্রজন্মকে কিছু বলতে চায়। এটা নিয়ে আমি ভীষণ আশাবাদী। ও, দ্যাটস গ্রেট। আমি সোনার চরের সোনার ছেলের কাছে চলে যাব, যেখানে আমরা জায়েদ খানকে একদম ভিন্ন লুকে দেখেছি, কারণ তিনি সবসময় একটু পশ লুকে থাকতে পছন্দ করেন। বাট সেখানে অন্যরকম একটা জায়েদ খানকে দেখলাম, যে একদম মাটিতে, কাদামাটিতে কি বলবো, যে লুটোপুটি খাচ্ছে এবং খুবই একটা কঠিন চরিত্রে অভিনয় করেছেন। তো সোনার চরের এই গল্প নিয়ে কি বলতে চাইবেন, বা নিজের কাজ নিয়ে? সোনার চরে তো জায়েদ খান নায়ক থেকে অভিনেতা হয়ে ওঠার চেষ্টা করেছে। আমার পিরোজপুরে শুটিং হয়েছে পুরো ছবিটার, এবং কনকনে শীতের মধ্যে যে ছবিটা সবার কাছে ভাইরাল হয়েছে, ভাইরাল শব্দটা ইউজ করবো না, এরকম অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে। আমি বলবো সবার কাছে খুব পরিচিতি লাভ করেছিল যে ছবিটি, স্টিল ছবি। কনকনে শীতের মধ্যে কাদার মধ্যে পড়েছিলাম 3 দিন, যে সূর্য ওঠার শট লাগবে, এই জন্য তখন সত্যপ্রবাহ ছিল। তো শৈত্যপ্রবাহতে এই অবস্থা? এই অবস্থা। আচ্ছা, ওকে। তো তারপরে আবার নদীতে ঝাঁপ দিয়েছিলাম, সেখানে কুমির আছে পরে শুনেছি। লুঙ্গি পরে 1 কিলোমিটার সাঁতরাতে হয়েছে, বরিশালের ছেলে বলেই সাঁতরাতে পেরেছি, নাহলে তো খুব বিপদ হয়েছিল। আমার বলছে তুমি ঝাঁপ দিয়ে আবার উঠে যাবে, আমি ঝাঁপ দিয়ে দেখি টলার 1 কিলোমিটার দূরে। এবার তো অনেক খানদের সিনেমা আসছে, জায়েদ খান, শাকিব খান এবং আরও অনেকের, শরীফুল রাজের সিনেমা এসেছে, কাজী মারুফের সিনেমা এসেছে, এবং আরও অনেক নায়কের সিনেমা এসেছে। সো
কি মনে হচ্ছে যে প্রতিযোগিতায় জায়েদ খান কতটুকু টিকে থাকতে পেরেছে? একটা গল্প জানো তো, কি গল্প? মাঝে মাঝে কর্মীর চেয়ে নেতা বেশি হয়ে যায়। হ্যাঁ আছে না গল্প? হ্যাঁ। কর্মী পাওয়া যায় না এলাকায়, সব নেতা। হলের চেয়ে সিনেমা বেশি হয়ে গেছে। এবার ওরকমই একটা অবস্থা। এবার ধরো অনেক বছর পর হ্যাঁ এতগুলো মুভি রিলিজ হলো, মানে একদম এটার একটা জমজমাট। ইচ্ছে হলে সবার ইচ্ছা যে ঈদে ব্যবসা করবে, আর আলটিমেটলি কিন্তু রিস্কও আছে। কারণ হচ্ছে একটা ছবি করতে যে বাজেট তৈরি হয়, এটা 2-3টে সিনেমা হল থেকে উঠে বা 10টা সিনেমা হলে 60-70টা সিনেমা হল প্রবাবলি চলে ঈদের সময়। ধরে নাও তুমি 100ই চলে, তো 13-14টা ছবি রিলিজ হলে কয়টা করে হল পাবে ভেবে নাও, ধরে নাও না। যারা প্রযোজক আছে তাদের তো একটা আশার ইচ্ছা থাকে যে ঈদে অনেক ব্যবসা করবে। আমি আমার প্রডিউসারকে ফোর্স করি নাই, বাট হি টোল্ড মি দ্যাট আমি ঈদে আনতে চাই। আমি তাকে নিরুৎসাহিতও করিনি। আচ্ছা ঠিক আছে, ঈদের একটা উৎসব, আসতে চায় সবাই, ঈদে তার ছবি রিলিজ হয়েছে, অথবা আমাদের প্রডিউসাররা সেটাই মনে করে। আর আমি দর্শকদের বলি, যে খান বা যে ভাই বা যে বন্ধুর ছবি রিলিজ হোক, সবাই বাংলা ছবি দেখুক হলে এসে। আপনি কোন কোন নায়কের ছবি দেখেছেন হলে? আমি যত ছবি রিলিজ হয় আমি সমস্ত ছবি দেখি। অনন্ত জলিলের সিনেমা দেখেন? হ্যাঁ হ্যাঁ, সবার, কেন দেখবো না। আচ্ছা ওকে ওকে, আমি শতাব্দীদের কাছে যাব। আর কি কি সিনেমা দেখা হয়েছে এই বাড়িতে নিজের সিনেমা বাদে? আমি এখনো যেতে পারিনি, কারণ ফ্যামিলির কিছু বাইন্ডিংসের কারণে যাওয়া হয়নি। আর কমিটেড হলো স্ত্রী পুত্রকে সাথে নিয়ে যেতে হবে, তো তাদের ঈদটাও এত কম্প্যাক্ট, এই জায়গায় প্রোগ্রাম, এই জায়গায় প্রোগ্রাম, এই জায়গায় দাওয়াত, সো এখনো যাওয়া হয় না। 2-1 দিনের মধ্যে, সপ্তাহ তো পুরোটা বাকি আছে, আর যাব, অবশ্যই যাব। আচ্ছা আচ্ছা, আমি একটু যদি জিজ্ঞেস করি যে সকালটা ঈদের দিন কিভাবে শুরু হয়, মানে স্নাতা আপুর হাতের কিছু খেয়ে নাকি মায়ের হাতের বা অন্য কারো হাতের? মায়ের হাতের। আচ্ছা আমি এখনো মায়ের হাতের, যে এখন আমি যেহেতু আলাদা থাকি, হ্যাঁ। আমি ঈদের দিন মানে চান রাতে মার বাসায় চলে যাই, আচ্ছা সারা রাত ওখানে ভাইরা সব একসাথে হয়ে হই হট্টগোল, সকালে পায়েস খেয়ে নামাজ পড়তে যাই, আচ্ছা। নামাজ পড়ে সে প্রথম সালামটা মা, তারপরে তো মা কি সালামি দেয় নাকি মায়ের হাতে সালাম করে সালামিটা গুজে দেওয়া হয়? না, মায়ের কাছ থেকে জোর করে নেই, হয়তো আম্মাকে ঈদ খরচ একটা দিয়ে, কিন্তু তার চেয়ে বেশি নিয়ে নিই এখনো, মানে এটা আমার অধিকার। হ্যাঁ, আর বাকি আপনি কাকে প্রথম সালামি দেন? সেটা কি বাবু নাকি? এখন তো না, ছেলেকে দিতে হয়, আর স্নাতাকে দিতে হয় না, ও স্বাবলম্বী। হ্যাঁ। তুমি আমাকে সালামি দিবে কেন? বাবুকে দিতে হয়, তারপরে ভাতিজি টাতিজি যারা আছে, ক্রমান্বয়ে যাদের সাথে দেখা হয়। আর ফ্যামিলির বড় ছেলে হলে কিন্তু এটা একটা ঝক্কি, অনেক বড়, মানে বিশাল ঝক্কি রে ভাই। এবং থিয়েটার করলে থিয়েটারে অনেক ভাই ব্রাদার, অনেক ছোট, সেটা তো আছে, কিন্তু একসাথে ওই যে সবাইকে বসিয়ে যে আচ্ছা তোরা কি খাবি বল, একসাথে একটা খরচ, আলাদা আলাদা দিতে গেলে দেখা গেলে। এবং আমরা যারা মানে সিনেমায় অভিনয় করি বা থিয়েটার করি, আমাদের হয় কি যে এই সিনেমাটা আমি হয়তো স্নাতা শ্রেয়ানকে নিয়ে যেতে পারবো না, আমার সাথে পঙ্গপাল নিয়ে যেতে হবে 20-25 জনের, এবং যেহেতু বড়, টিকিটের টাকাটা তো আমাকেই দিতে হচ্ছে। ওখানে কিন্তু সালামির বাইরে চলে যাচ্ছে, কিছু করার নেই, দিতে হচ্ছে একদম কিছু করার নেই। আপু, সালামি বেশি পান নাকি বেশি দিতে হয়? এখন তো দিতে হয়, স্বাভাবিক একদমই। আর ছোটবেলায় যা পেতাম ভাইরা নিয়ে নিত, আহারে, তো আমার সালামি কখনো এনজয় করা হয়নি, একদমই না। অনেকটা ওয়ান কাইন্ড অফ আমার মতোই কপাল, আমিও খুব একটা সালামি এনজয় করতে পারি না। এখন তো প্রচুর দিতে হয়, কিছু করার থাকে না। বাট এখন আপনার ঈদ কিভাবে শুরু হয়? নিজে রান্না করেন নাকি অন্য কারো উপর depend? একদম। চাঁদ রাতে আমি, আমার মেয়ে এবং আমার মা, আমাদের তিন নারী, হ্যাঁ, 3 জনে 3 ধরনের রেসিপি, কাটটা ভালো হচ্ছে, কাটটা কি হচ্ছে। সো আলটিমেটলি আম্মারটা দিয়েই শুরু হয়, কারণ আমার মা মিষ্টি জিনিস খুবই ভালো বানায়। আন্টির হাতের স্পেশাল কি, মানে কোনটা পায়েস নাকি সেমাই? সেমাই, পায়েস, স্নোবল, পুডিং, এনি মানে মিষ্টি, সন্দেশ, যে কোনো ডেজার্ট খুব চমৎকার বানায়, মার্ভেলাস। ওকে, আর আপনার হাতের? আমি একটু মানে যেটাকে বলে ক্যারাবেরা টাইপ খাবার দাবার বেশি রান্না করা হয়। আচ্ছা, আমি খুব পছন্দ করি হচ্ছে মাছ, আমি একটু ভর্তা এগুলো করি বেশি, মানে দুপুরের খাবারটা মেইনলি আমার হাতেই হয়। আচ্ছা, একটু বাঙালিয়ানা খাবার যেটা, সেটা আমরা সবাই আসলে একটু লাইক করি, যারা আমরা পিওর বাঙালি। জায়েদ ভাই, ঈদে কি ঢাকায় থাকা হয় নাকি দেখা যায় পিরোজপুরে গেছেন, পিরোজপুর থেকে তারপর আসা হয়? আব্বা আম্মা জীবিত থাকা অবস্থাতে পিরোজপুর ঈদ করতাম বাবা মার সাথে, আমি সবার ছোট যেহেতু। এখন তো বড় বোন আপনার সঙ্গে থাকেন, বা আপনি বড় বোনের সাথে থাকি। আমার 3 ভাই 1 বোন, আমি সবার ছোট। আর যেহেতু বিয়ে শাদিও করিনি, সেহেতু ফ্যামিলির দায়িত্ব নেই, ওই যে বললো না বড় ভাইদের দায়িত্ব বেশি, আর আমি ছোট দেখে আমার দায়িত্ব নেই। আমার বড় 2 ভাই বোন, তো এখন আর আব্বা আম্মার কবর জিয়ারতের জন্য যাই। বড় ভাই 3 মেয়ে, ছোট তার পরের ভাইয়ের 2 মেয়ে, তারপরে আমার বোনের 1 ছেলে 1 মেয়ে, এদের মধ্যে চলে যায়। স্বাভাবিক, অনেকগুলো। তো ঈদের যদি তুমি ঈদের হিসাব করো, ঈদকে যদি সামনে রেখে বলা হয় ঈদের আনন্দ, আই উইল ডেফিনেটলি টেল দ্যাট যে ঈদ শৈশবের ঈদ, এবং যারা মফস্বলে জন্মায় নেয় তারা ঈদের মজা বুঝবে না। ও বাবা, আমি সেই দিনগুলো যে কি মিস করি। এটা মনে হয় ঠিক না, কারণ আমি আমার বর্ন এন্ড বটম ঢাকায়, আমি কলাবাগানের ছেলে। আমাদের ঈদ তো কিন্তু মানে সত্যি যদি বললে ছোটবেলার ঈদ, ঈদের আগের দিন রাতের যে উত্তেজনা,
এবং আমরা কলাবাগানে ধানমন্ডিতে যেতাম আমরা ফুল চুরি করতে, উফ, ফুল চুরি করে এনে এটা একটা বাসায় থাকবে। এখন এটার কালচারটা আস্তে আস্তে নাই হয়ে এখন গেছে আর খুব কি। একদমই মানে নাই। আমরা খুব একদমই নেই, ফুল বাসায় ফ্লাওয়ার ভেসের মধ্যে ফুল রাখতেই এখন তো হবে কিনে এরকম একটা আনতে ব্যাপার। হয়, তারপরে কিন্তু- বন্ধু বান্ধব যখন একটু বড় হওয়া শুরু করলাম, একসাথে 8 জন 10 জন রিক্সায় চড়ে এই একটু শিশু পার্কে আসো বা সংসদ ভবন যাও, আরেকটু বড় হওয়ার পর চিড়িয়াখানা, ডিস্টেন্স বাড়ছে, তারপরে চুরি করে সিগারেট খাও, একটা মোর সিগারেট কিনো 10 জন মিলে ওইটাই খাচ্ছে এবং ঝোপঝাড়ের মধ্যে ঢুকি, এবং যে সিনিয়র বড় দেখছি মনে হচ্ছে সেই ডেকে একটা বকানা দিয়ে দেয়। আগে তো এই কালচারটা ছিল, আমাদের মুরব্বীরা দেখে আই কি করছো, এখন তো এই জিনিসগুলো তো আস্তে আস্তে, ওই জন্যই বললাম যে শৈশবের ঈদ আর এখনকার ঈদ আকাশ পাতাল পার্থক্য। একদম, এবং ওই সময়টা খুব কালারফুল ছিল সবকিছু, এত প্রাণ, এত সতেজ। জীবনও তো অনেক সহজ ছিল ভাই, হ্যাঁ, জীবনটা খুব জীবন সহজ অনেক ছিল। সহজ ছিল। কতগুলো ড্রেস কিনেছেন এবার ঈদে? আমি তো কিনিনি, নিজের জন্য কেনা হয় না, আম্মাই গিফট করে, মেয়ের জন্য এবং মার জন্য কিনেছি। এই আমরা বোধহয় বড় হবার পরে এই ড্রেসের প্রতি আমাদের ভালোবাসা আকর্ষণ আর আকর্ষণটা থাকে নষ্ট না। হয়ে যায়। মানে আমার মনে তুমি হয় তো প্রতিদিনই শুটিং করছো, কথা বলো। এক্স্যাক্টলি, আমরা তো সব ড্রেস পরে ফেলেছি, এক কাপড় একদিন জামা, এক একটা কি ড্রেস। করবা তুমি? আর ড্রেস কিনে কি হবে, এটা মনে হয় না কিছু। জায়েদ খান, আমরা তিনজনই বিলিভ করি যে আপনি পোশাকের ব্যাপারে ভয়াবহ সচেতন। যেমন আমরা এই বাড়ি থেকে এই জামাটাই, এই শাড়িটাই পরে এসেছি শো করার জন্য, আপনারা সেম। তিনি কিন্তু একটা ব্লু কালারের স্যুট পরে ঢুকেছেন, এবং তারপরে আমি যেটা বললাম নিয়ে যে আমরা ভাইয়া আলোচনা আলোচনা ওইটা করছিলাম বেশি ভালো ছিল। এক্স্যাক্টলি, আমার ভাই এটা খুব সুন্দর লাগছে, আপনি চেঞ্জ করার দরকার নেই। তারপর দেখলাম যে না, সে চেঞ্জ করে ব্ল্যাকটা পরে বসলো, মানে এত কনফিউশনে থাকে সে। সো ঈদে নিজেকে কয়টা ড্রেস উপহার দেওয়া হয়? আমাকে তো দেয় তো সবাই, আপনি নিজের জন্য কেনেন না কিচ্ছু কখনো? কিনতে হয় না তো। আচ্ছা, আপনি সবার আমি জন্য শুধু আমার জায়েদ খানের সাজায় দেয় সবাই। এটা কে দিয়েছে? রয়্যাল মালাবার দিয়েছে, আচ্ছা ওকে, যেটা এরকম পরে অনেক এলেন, দিয়েছে। যেটা পরে এলেন, লাভেন্ডার আচ্ছা ওকে, ওটা কি গিফট ছিল? গিফট সব। সো এটার জন্য কি আবার কিনতে আপনাকে না। পোস্ট করতে হয় ফেসবুকে? না না, কিচ্ছু বলে না, বলে আপনি পড়বেন, অনুষ্ঠানে যাবেন, এটা এটা আপনার জন্য। আমি বললাম যে ঠিক আছে, দাও পড়ি। এই যে আপনি আসবেন আমার শোতে, আর আপনাকে নিয়ে মানে আপনার পোশাক নিয়ে কথা হবে, এটা তো হতেই পারে না। ওইটা একার সুখে তো হলো, আজকে সব ভাই না, আমার এটা তো আমার ভাই বোন সব, আপনিও আমারও আমার তাই, ভাই। আমারও কলিগ, আমারও সহকর্মী, সবই ঠিক আছে, কিন্তু আসে না পোশাক নিয়ে কথাগুলো ছেঁচড়ামি লাগে না, একই কথা নিয়ে একই কথা বারবার পোশাক তাহলে নিয়ে। দেখো, আপনি বহুবার বলছেন, বহুবার চেষ্টামি করে ফেলেছেন। তো তুমি জিজ্ঞেস করো কেন? আমি তো জিজ্ঞেস করবো, আমি হোস্ট, আমার কাজই এটা। একই জিনিস বারবার জিজ্ঞেস করতে না, খারাপ তো। না না, আমি তো একবার এক এক পোশাক নিয়ে মানুষ জিজ্ঞেস করি। মনে করে কি জানো, হ্যাঁ, সারা জীবনে কোনো পোশাকই পরেনি, এখন নতুন পরে পরে পোশাকের দাম বলছে, এটা নিয়ে কথা হচ্ছে, তোমরাই যে খোঁচা না, মারছো এটা 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 বহুবার না। আর জায়েদ ভাই, এটা আপনার সাথে আমার অনেক শোতে কথা হয়েছে, জুতার দাম, ঘড়ির দাম, এবং জুতার Tag, ট্যাগ না আজকে tag চলে আসছে। আজকে ট্যাগ করে এসেছেন। এটা আপনি আমার ভয় করেছেন, আমি জানি। আমি ছোট একটা ব্রেক নিয়ে ফিরে আসছি, এখন আপনার জন্য অনেক কিছু বাকি আছে। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন প্রাণ আপ স্টার টক, নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে, সবাইকে আরও একবার ওয়েলকাম করছি প্রাণ আপ স্টার টকের সঙ্গে রয়েছি মৌ, আমার সঙ্গে আছেন আমাদের সবার ভালোবাসার অভিনয় শিল্পী শতাব্দী ওয়াদুদ, রয়েছেন কাজী নওশাবা, এবং সেই সাথে চিত্রনায়ক জায়েদ খান। ফিরে এলাম ব্রেক থেকে, এবার একটা গেম রয়েছে। এখন কাকে দিয়ে শুরু করবো? আমি কি অপু 10, 20, 30 গুনে নিব? যাকে সহজ মনে হয়। কাকে? চয়েস ইজ ইয়োর্স, তুমি যাকে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু ভাবি, আমি কাকে দিয়ে শুরু করবো। লেডিস ফার্স্ট। লেডিস ফার্স্ট। একসাথে। আই এম সরি, পরের বার আমি কারোর মধ্য থেকে শুরু করবো, সমস্যা নেই। সো খুবই ছোট্ট মজার একটা গেম, সেটা হচ্ছে যে আমরা একটু পর্দায় চোখ রাখবো, কারো ঠোঁট অথবা কারো চোখ দেখানো হবে, দেখে বলতে হবে যে সেটা কে আসলে। ওকে, এবং সময় হচ্ছে পার ছবির জন্য 20 সেকেন্ডস করে। ওকে, সো লেটস হ্যাভ এ লুক। ফার্স্ট পিকচার। দীপজল ভাই। সত্যি? আর ইউ শিওর? হ্যাঁ, অফ কোর্স। বাকিরা কি একমত? হ্যাঁ, এখনো সময় আছে, এখনো 10 সেকেন্ডস বাকি না আছে। না, দীপজল ভাই, কনফিডেন্ট? একদমই। কাউন্টডাউন দিই তাহলে, 3, 2, 1 and go. Yeah, right. 5 points. Okay, Thank that's you. great. Next picture. জায়েদ ভাই, আমি কিছু বলবো না এবারে। আমার দুটো দিয়ে ভুল হয়েছে। কনফার্ম হইলাম। আমার লিপ সে এরকম করে দেখতেছে যে ঠিক আছে কিনা। ওকে, জায়েদ খান, যিনি আপনার পাশেই বসে আছেন এবং আপনি আগেই ধরে ফেলেছেন। ওকে, আমরা পরের ছবিতে যাব। ও জয়াপা, আর কে? পুরো ওয়ান এন্ড অনলি। ওয়ান এন্ড অনলি, আবারও মানে চতুর্থবারের মতো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন, অ্যাবসলিউটলি। আমাদের জন্য অনেক বেশি গর্বের। এবং এবার 3 জন পেয়েছে, আমাদের প্রাচ্যনাটেরও
সোহেল ভাই সোহেল ভাই রয়েছে। সো তাসনিয়া ফারিন সহ তাসনিয়া ফারিন ওয়াও, পেয়েছে। দেখা যাক আসলে ঠিক হয়েছে কিনা। ওয়াও, জয়া হাসান আবার দিবি। দর্শককে কেন যেন সহজগুলো দেয়া হচ্ছে। হ্যাঁ, আমাদের সবগুলো সহজ, আমরা সহজ সবাই সহজ। পারি। পরের ছবিতে যাব। এটা ঠিক না, কাজী নওশাবাকে সব সহজ দেয়া হচ্ছে। জসিম ভাই। শিওর শিওর ভাই, আপনি শিওর? শিওর? আমি বুঝতে পারছি না সত্য না মিথ্যা। ফেসবুকের যুগে এইসব ছবি এত যায়, এত মুখস্থ না, করা। আসলে মানুষগুলোকে আমরা দেখে দেখে বড় মানুষগুলোকে হয়েছি। এত মনোযোগ দিয়ে দেখেছি ছোটবেলা থেকে, হ্যাঁ। কি বলেন? এক্স্যাক্টলি, ইউ আর রাইট। ওকে, সো নেক্সট 4টাই পেরে গেছে। সো আপনারা হেরে যাওয়ার সম্ভাবনা আছে। প্রবল সম্ভব। ওএমজি, এটা কি আমি বলবো? এক্স্যাক্টলি। ও আচ্ছা, নুসরাত ফারিয়া। খুবই ইজি, আরো ভাবতে পারেন চাইলে। না, এটা নুসরাত ফারিয়া। 5 4 3 2 1 and go. Yes, নুসরাত ফারিয়া। সো 5-এ প্রত্যেকটাতে সে সঠিক উত্তর দিয়েছে, তার মানে ছাত্রী 25 ভালো। পয়েন্টস। ছাত্রী Okay. ভালো। ছাত্রী ভালো, মেয়েকে হ্যাঁ। পড়ায় তো। এবারে জায়েদ খানের পালা। বড় ভাইয়ের কাছে সবার শেষে যাব। ওকে, সো লেটস হ্যাভ এ লুক। তাও পারবো আমি। পারবেন? হ্যাঁ, কে কারুরাতে কে দাঁড়িয়ে আছেন? এটা ইলিয়াস কাঞ্চন। হ্যাঁ, কাঞ্চন ভাই শিওর আপনি? শিওর। ইলিয়াস কাঞ্চন, আপনি শিওর? আমার ভুলার কথা না। চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি। ইউ আর রাইট। সাবেক সভাপতি। সাবেক সভাপতি। ওকে, তার মানে আপনি সঠিক উত্তর দিচ্ছেন। দুর্দান্ত, বা ব্রিলিয়ান্ট জায়েদ ভাই, ব্রিলিয়ান্ট, আসলে ব্রিলিয়ান্ট। আমিও পারতাম না, এটা আমরা পারিনি আসলে। ওকে, নেক্সট। ধরা খেয়ে গেছে। হ্যাঁ, না না, ধরা খাওয়ার একেবারে কোনো চান্সই। পূর্ণিমা। ইয়েস। আরো ভাববেন নাকি? ঠিক কিছু আছে। ভাবার না, আমি জীবনে সিদ্ধান্ত 1 মিনিটে নেই। ও সিদ্ধান্ত 1 মিনিটে নেন? তাহলে বিয়ের সিদ্ধান্ত কয় মিনিটে এটা নেবেন? নিতেছি না। আচ্ছা, ওইটা পরে, ওই নিলে প্রশ্নের পস্তাতে part পারে পরে একজন। আসছে। ওকে, 1 and go. পূর্ণিমা। ওকে, নেক্সট। পরি, যার প্রথম নায়ক আমি। ও ইয়েস, আপনি বোধহয় আরো কয়েকজন নায়িকার প্রথম নায়ক। অনেকেরই। আচ্ছা, দেখি এটা সত্যি পরিমণি কিনা। 11 আমার 10 always confidence, 9 8 তুমি দেখতে থাকো। 7 6 5 4 3 2 and 1 and go. ইয়া, পরিমণি, ইউ আর রাইট। ওকে, নেক্সট ছবি। আর দুটো বাকি আছে, দেখা যাক কারা আছে। নামটা বলতে চাই না আমি। কেন বলবেন না? আমার কিন্তু আপনাকে তো জিততে হবে গেমটা, কারণ সে 5টা পেরেছে। না, আমি নামটা নিতেই চাই না। কেন নিবেন না? আমি শুধু এইটুকুই বলতে চাই, যে মেয়েটি জোর করে আমার চেয়ারে বসে আছে, সবাই বুঝে গেছে। সে নামটি আপনাকে বলতে হবে, এটা গেম। এই নামটা তুমি বলে দিও ভাই। তাহলে আমরা কি শুনবো? আমাকে জোর করে চেয়ারে কে বসছে? আমার সেক্রেটারি চেয়ারে কে? আমি তো জিতছি, আমার এগেইনস্টে কে বসছে? পেছনে রয়েছেন চিত্রনায়িকা নিপুণের ছবি। আপনি বলবেন না নামটা। ওকে, এবার তাকান। স্থানকাল পাত্র বুঝি আমি। হ্যাঁ, পপি। শিওর? আর ইউ শিওর? 100%। বাকিরা শিওর? আপনি কিভাবে একবার তাকিয়ে চিনে ফেললেন? নাচেন আর কি আছে, শিল্পীদের নেতৃত্ব দিয়েছে, শিল্পীদের নেতা, আমি শিল্পীদের চিনবো না? না, ঘটনাটা কি? পপি আপুর সাথে আপনার কিছু একটা অন্যদিকে ছিল? খোঁচাচ্ছ এখন, বুঝতে পারছি। প্রেমের দিকে নিবা, সব জানি আমি, বুঝতেছি কি করতে চাও। একটু পেছনে তাকান। কঠিনের দিকে যাচ্ছে পুরো। এক্স্যাক্টলি। আপনি কোশ্চেন কিন্তু দেওয়া চিত্রনায়িকা আমিও পপি ধ্বংস। উত্তর সঠিক হয়েছে। এবার আপনি বলুন যে আপনাকে কি আমি 4টার জন্য সঠিক উত্তর নিব নাকি 5টার জন্য? কারণ আপনি চিত্রনায়িকা নিপুণের নাম বলেননি। নাম বলতে হবে, কারণ আমি বলে দিয়েছি একজনই একটা চেয়ারের বিরুদ্ধে আমার বিরুদ্ধে জোর করে কি তা পৃথিবীর কেউ অজানা আছে? সাথে বিশেষণটাকে এই দুজনের সম্মানে বিশেষণটা দিলাম না। ওকে, সর্বশেষ শতাব্দী দা। আমার এবার সুন্দরী কাছে হেরে যাওয়ার আপনার মতো কথা। কঠিন হবে। ওকে, যাই, চোখ রাখি পর্দায়। লেটস হ্যাভ এ লুক। খুব ইজি। বর্তমান সময়ের তুমি এত কিছু বলতে চাও কেন? ইয়াং। কিছু পারতে দাও না তাকে। আচ্ছা, ঠিক আছে। বুবলি। নো, ফেল মারছে। আরেকটু ভাবেন। কিছু বলতে যাবো না, কোনো নেই না। 3 2 1। সম্প্রতি মা হারিয়েছে, পূজা চেরি। আহা, প্রথমটাই হলো ভাই, না। তো দুঃখ নেই, আপনি বলতেন এর পরেরটাতে যাই। পারবে একদম। হ্যাঁ, এটা পারার কথা। ছোটবেলায় অনেক সিনেমা দেখেছি, আমার মা নানি পার্টনার। সেলাই মেশিন চালাই, সংসার চালাই। মানে one and only, শাবানা ম্যাম। ওকে, দেখা যাক সত্য হয় কিনা। সত্য 4 না আর কোনো সুযোগ 3 নেই। 2 সেলাই মেশিন 1 চলে আসছে। and go. এক্স্যাক্টলি, আমরা বলি যে সাবানা হওয়ার দরকার নাই। যাই হোক, পরের ছবিতে যাব।
কে হতে পারে? কয়েকদিন আগে ওর জন্মদিন ছিল, সিয়াম। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে, ইউ আর রাইট। সো পরের ছবিতে যাব। ভীষণ বুদ্ধিমতী নায়িকা। নায়িকার আবার কম বুদ্ধি হয় নাকি? না, সুযোগ নেই। ও আচ্ছা, এবার মনে আমি প্রথম যার নাম বলেছিলাম উনি বোধহয় সেটা বুবলি। নো, বিদ্যা সিনহামিম। কেন ভাইয়া খালি সবাইকে বুবলি ভাবছে পাঁচটার মধ্যে? আমার মনে হচ্ছে আপনি মানে কি জানি। ওকে, শতাব্দীর জন্য লাস্ট ওয়ান। এটা তো বোধহয় পারবো, আমার পারা উচিত। পারা উচিত, আমাদের সবার পারা উচিত, এক যাদের 90 সময়ে জন্ম। দুর্দান্ত প্রতাপের সাথে বাংলা হ্যাঁ। সিনেমার কমিক রোলে অভিনয় Right. করছেন আমাদের দিলদার সাহেব। এক্স্যাক্টলি, দেখি শেখা হয় কিনা। 5 4 3 2 1 এন্ড গো। এক্স্যাক্টলি, তো সঠিক হয়েছে। তার মানে আপনি পারেননি দুটো, পেরেছেন তিনটে। 15 পয়েন্টস, তার মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। বাট আমাকে একটা কথা বলেন তো, তুমি আপনি কোনো নায়িকাকে শোনো, আমি কাঞ্চন ভাইয়ের যে ছবিটা বলে দিলাম, এটা আমার মার্কস হওয়া উচিত 3 ডাবল। এটা একটা 3 ডাবল। হ্যাঁ, আচ্ছা ওকে প্রোডিউসার, 3 ডাবল করে দিয়েন। আচ্ছা যাই হোক, আপনারা আমার সাথে একমত হবেন কিনা যে তিনি শুধু নায়িকাদেরকে চিনতে পারছেন না, ভুল করছেন। এটা কি স্নাতাপুর ভয় করছেন কিনা? এটা একটা স্বাভাবিক না, সাধারণত বউকেই দেখে, এত দেখার সময় আছে? কিন্তু ঘুরে ফিরে এক নায়িকার কথা বলছে। ভাবি তো মানে স্নাতাপু তো ওখানেও একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে পারে। এটা অফ এয়ারে বলবো, শেষক তারপর বলবো। আচ্ছা তাহলে অফ এয়ারে শুনে নিব, আমি অন এয়ার আর শুনতে যাচ্ছি না। জায়েদ ভাই, এই যে আপনাকে নিয়ে সবাই এত আলোচনা সমালোচনা করে, আপনার এটা নিয়ে আপনার মানে আপনি বোর হন না বা আপনার খারাপ লাগে না? হু কেয়ারস, ওরা যত আলোচনা করতেছে আমি তো আমার জায়গায় পৌঁছে গেছি। আই এম এনজয়িং। অনেকে যেমন বলে যে আপনি অভিনেতা না হওয়ার ট্রাই করে আপনি অন্তত কৌতুক অভিনেতা হলে ভালো করতেন, এটা আপনি কিভাবে নেন? তো মানুষ অনেক কিছু বলবে, এটা বলে লাভ আছে? তুমি তো নায়িকা হলে ভালো হতো, হলো না তো? যেমন অনন্ত জলিল বলেন যে আপনাকে তিনি কোনো নায়কই মনে করেন না। এটা মনেই করতে পারে সে, এটা তো যার 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 অধিকারই আছে মনে করা। আমি কাকে কি মনে করবো সেটা তো পার্সোনাল ব্যাপার। ওকে, আপনি অনন্ত একটা জলিলকে কি মনে করেন? আমার বড় ভাই, আমার কলিগ। এটা বাহ। তবে আর যাই হোক শতাব্দীতে, আমি সামনেই বলি এই মানুষটা অনেক ভালো, মানে অনেক কিছু করেন, ভাইরাল হন, অনেক কিছু করেন, কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে মনটা তার খুব অনেক ভালো। কিছু করি তো, ভাইরাল হওয়ার জন্য তো কিছু করি না। তোমরা ভাইরাল করে দাও, আমি কি করব? আমি তো সৎ উদ্দেশ্যে কিছু বলি। ডিগবাজি দেয়া কি সৎ উদ্দেশ্য? অবশ্যই না, অবশ্যই এটা সৎ উদ্দেশ্য। একটা ডিগবাজি মানুষ দিতেই পারে একটা অনুষ্ঠানে গিয়ে। নায়কদের কথা লেখা আছে, ডিগবাজি দিতে পারবে না? সালমান খান শুয়ে পড়তেছে, অক্ষয় কুমার এক পা উঠে চলতেছে, সেটা তোমরা ধরতেছো না। ওটা তো জায়েদ খান সিনেমাতে, ডিগবাজি কিন্তু তোমাকে শোতে গিয়ে। শোতে আচ্ছা তা আমি ওকে, শোতে যদি একটা নায়ক তোমাকে বিনোদন দেওয়া, আমরা বিনোদন শ্রমিক, আমি যদি শতাব্দী অদূরে বলো তুমি তো লুঙ্গি পরে হাঁটবে না, সে ক্যারেক্টার প্রয়োজনে। কিন্তু আমাকে এটা বলেন যে সালমান খান করলে আপনার কেন করতে হবে? আমি সালমান খান করে দেখে আমি করেছি, আমি কিন্তু সেটা বুঝাইনি। আমি তোমাকে বুঝিয়েছি একটা শিল্পী বা একটা নায়ক মানে কি, তাকে মানুষ পর্দায় টিকিট কেটে স্বপ্নের সাথে দেখে, সেই মানুষটা বিনোদন দেয় মানুষকে। তো সেই মানুষটার কোনো আচরণ বা কোনো কর্ম যদি মানুষকে ভালো লাগে পৃথিবীতে, তো তুমি সেটা সার্থক। সত্যজিৎ রায় কি বলেছিল, সিনেমা তো সেটাই যেটা মানুষ দেখে আনন্দ পায়। এত বিচার বিশ্লেষণ করে তুমি সিনেমা মানে বদ্ধ হয়ে তুমি সিনেমা চালাতে পারবে না। জায়েদ ভাই আমার একটা সিনেমা প্রশ্ন ছোটবেলা আছে। আমরা তালি দিছি, শীষ দিছি, চিৎকার করছি, অসীম ভাই তলোয়ার দেখে কোমরে কাঠের তলোয়ার মানে হাঁটছি, রুবেল ভাই মার্শাল আর্ট দেখে গরম বালির মধ্যে ঘুষি মেরেছি। দ্যাট কল সিনেমা, লার্জার দেন লাইফ। লার্জার দ্যান লাইফ। এটা ট্রু, লার্জার দ্যান লাইফ। আমি এক নায়ক, আমাকে দেখতেছে, আমার ঘড়ির দাম জিজ্ঞেস করতেছে, আমার কোট কত দাম জিজ্ঞেস করতেছে, মেয়েরা বলতেছে ছুঁয়ে দেখতে চাচ্ছে, এটা আমার দোষ কই? যাই হোক, আমার এখন অন্য একটা প্রশ্ন মাথায় আসছে। আমার একটা ইন্টারভিউতে আপনি বলেছিলেন যে আপনার এক পায়ে হচ্ছে ওয়াসিম আকরাম, আরেক পায়ে ইমরান খানের ছবি থাকতো, কারণ আপনি তাদের খেলা খুব পছন্দ করতেন। এবং আই ওয়াজ আ ক্রিকেট প্লেয়ার, দ্যাটস হোয়াই। এক্স্যাক্টলি, এবং আপনি খুব ভালো একজন পেসার সম্ভবত, আমি যদি ভুল না করি। তবে এক মেয়েকে পটাতে গিয়ে ক্রিকেট খেলা নিয়ে আপনার জীবনে একটা স্মরণীয় ঘটনা আছে, সেটাকে আপনি একটু শেয়ার করবেন আজকে আমাদের এটা কি সাথে? এই যে টপ ব্যাকে বলে দিচ্ছে নো প্রোডিউসার? নো নো, প্রোডিউসার কিচ্ছু বলে নাই। বলেন, আমি তো ঘটনা জানি। আমরাও শুনি, মানে দর্শকরা তো শুনবে, আমরাও শুনি। অদ্ভুত ভাই, বিষয়টা হচ্ছে আমি পিরোজপুরের ছেলে, তা আমি এইটে পড়ার থেকেই সুন্দরী দেখলে তাকায় থাকতাম। এটা আমার ছোটবেলা অভ্যাস মনে হয়, সুন্দরী দেখলেই দেখি আর কি, খারাপ উদ্দেশ্যে না। তো আমার সুন্দরী দেখে কিন্তু খারাপ উদ্দেশ্য। না না, আছে না কিছু মানুষের সৌন্দর্য প্রিয়তা ভালো লাগে। হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেছি, আমি দূর থেকে মেয়েদেরকে দেখতাম, কারণ তোর মফস্বলের ছেলে, আমি কাছে গিয়ে একটা মেয়ে যদি বড় কথা গিফট কিনতে যায়, আমি কোত্থেকে টাকা দিব? তখন আমার পকেটে এত টাকা ছিল না, আমি একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। তখন তো আমি শুধু স্বপ্ন দেখতাম, দূর থেকে, কাছে যেতাম না, আমার স্বপ্ন বাস্তবায়িত হতো না। তো আমি মফস্বলের ছেলে, ছোটোবেলা থেকে একটু হিরোইজমভাবে চলাফেরা করি, মাথায় কাপড় বাঁধা, দুই পায়ে, এক পাশে ওয়াসিম আকরাম, এক পাশে ইমরান খানের ছবি বলে বল করা, এগুলো করতাম।
তো আমি একটা মাঠ ছিল ওখানে, মাঠে পাশে একটা মেয়ে ছিল, নামটা নাই বললাম, মাঠের পাশে না, মাঠের পাশে মেয়েটার বাড়ি ছিল। বাড়ি ছিল, এটাই তো, মাঠের পাশেই মেয়েটার বাড়ি ছিল। তো আমি সেখানে ফুটবলের সিজনে ফুটবল খেলা দিতাম, ক্রিকেটের সিজনে ক্রিকেট খেলতাম শুধু ওকে দেখার জন্য। তো আমি ঘুরেছি 4 বছর, প্রেমটা হয়নি লাস্ট পর্যন্ত। তো ক্রিকেট খেলা দিলাম মাইকে, ক্রিকেট খেলে প্রথম বলে নামলাম, প্রথম বলে আমি আউট, বল আউট। ইজ্জত তো থাকে না, আমি মাঠ থেকে আর বেরোচ্ছি না। পরে ধারাভাষ্য করে ডাক দিছি, আমি ডাইকে বললাম যে তুই এখনই বলবি যে এইমাত্র 6 মারলেন জায়েদ খান। বাহ, ছোটবেলার ব্যাপার তো, 6-7 ইজ্জতের ব্যাপার, এইমাত্র আউট হয়ে গেলেন। আমি আউট হওয়ার সাথে সাথে সমস্ত মাইকিং বন্ধ, কারণ টাকাটা তো আমি দিব। আচ্ছা। পরে ও বলতেছে এই মাত্র একটি 6 মারলেন জায়েদ খান। আমি ব্যাট কাঁধে নিয়ে কিন্তু মাঠের বাইরে চলে যাচ্ছি। এরকম ঘটনা আমি ছোটবেলায় রোমান্টিক ভাবে, মানে আপনি ভাবুন একবার যে একজন ভাই আউট হয়ে গেছে, হ্যাঁ, এইমাত্র এইমাত্র 6 মারলেন জায়েদ খান। ব্যাট কাঁধে নিয়ে উনি মাঠের বাইরে চলে যাচ্ছে। সিনটা চিন্তা ভাগ্যেশ ওই আপা ক্রিকেট খেলা বোঝে না বা দেখে নাই, আসলে মনে হয় Exactly, সে কি হতো? মাইকটা আবার তার বাড়ির দিকে এম করা না। ভাগ্যেশ উনি ক্রিকেট খেলা বোঝে নি বা দেখে নাই। আচ্ছা, পরে কি এই নারী বুঝতে পেরেছিল এই জন্যই কি আর প্রেমটা হয়নি? কি হয়নি, মানে প্রেমটা তো আর তার সঙ্গে হয়নি। আরে বহুত কষ্টে লুঙ্গি, একটা নতুন সাপাল লুঙ্গি কিনে গেঞ্জি পরে একদিন সকাল 6টায় পড়তে যায়, 6টা দাঁড়াইছিলাম একদিন, আহা, দাঁড়াবার বলছি তোমার সাথে আমার একটু কথা আছে, বলে যা বলার বাসায় যাই বললেন। মুখে হাত দিয়ে তাকায় থাকলাম যে শুনলই না কথা। লুঙ্গিটা না পরে একটা প্যান্ট পরে গেলে। না না, তখন সম্ভাবনা, বন্ধু তো বলছে পোস্ট পাশে থাকতে হবে, তখন তো লুঙ্গি বিশাল ব্যাপার গ্রামের। আচ্ছা, সাপাল লুঙ্গি কিনছি আগের দিন। ওকে। তো ধরা আমার এখন মুখে আরেকটা ব্যাপার, সাপার লুঙ্গি কখন পরে মানুষ জানে? মুসলমানি হবার পরে। মুসলমানের সময় পড়ছিলাম, চিন্তা করো না। ওকে, আমি চট করে একটা ছোট্ট ব্রেক দিয়ে আসবো এবং তারপর বাকি আড্ডা হচ্ছে। দর্শক, সময় হয়েছে আরো একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরছি মজার গল্পে, তবে আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন প্রাণাপ স্টার টক। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ওয়েলকাম করছি প্রাণাপ স্টার টকের সঙ্গে রয়েছি মৌ, আমার সঙ্গে আছেন চিত্রনায়ক জায়েদ খান, রয়েছেন অভিনয় শিল্পী কাজী নওশাবা, এবং সেই সাথে রয়েছেন আমাদের সবার ভালোবাসার শতাব্দী ওয়াদুদ। যে গল্পটা অসম্পূর্ণ ছিল সেটা আমরা তিনজন না, শুধু আমাদের দর্শকেরও শুনতে চাই। এই মেয়েকে পটানোর জন্য জায়েদ খান আরও অনেক কিছু করেছে। লাইক ফিল্মি স্টাইল, আচ্ছা। যখন স্কুল থেকে আসতো 10-20টা ছেলেকে মাথায় কাপড়, সাদা কাপড় কেটে কেটে এখানে আমার নাম লিখে রং দিয়ে ওর সামনে দিয়ে ঘুরাতাম, মিছিল দেওয়াতাম, ওদেরকে আবার চকলেট কিনে কিনে দিতাম। তখন নাবিস্কো চকলেট ছিল। আচ্ছা, মানে মিছিল দিয়াতেন কি বলে? জায়েদ খান, জায়েদ খান। হ্যাঁ, মানে ভেবেছেন, বুঝেছেন, মানে এই লোকের কিন্তু এই মানে ভাইরাল হবার প্রবণতা আগে থেকেই ছিল, ছোটবেলা থেকেই। এক্স্যাক্টলি। এবং আমি তো বলছিলাম যে এই মালের ভাইরাল হওয়ার প্রবণতা ছোটবেলা থেকেই। ওকে, সো এবারে আমরা গেমে চলে যাব। তখন শুরু করেছিলাম আপুকে দিয়ে, এবার শুরু করব বড় ভাইকে দিয়ে। অভিনেতা না হলে কি হতেন? ক্রিকেটার। এই জন্মে অনেক পরিচয়, পরবর্তী জন্মে কোন পরিচয় জন্মাতে চান? অভিনেতা। আপনি মঞ্চ নাটক করেন, মঞ্চের আপনার যারা সহকর্মী রয়েছেন এদের মধ্যে কাকে আপনি খুব বিশেষ নামে ডাকেন? ডাকি অনেকে তো মানে উইয়ার্ড নামে ডাকি, ওগুলো তো বলা যাচ্ছে না। রাহুলকে, আমাদের রাহুল আনন্দকে সবাই চেনেন, প্রাচুনার জলের গান করে, ওকে আমি ফাউল আনন্দ বলে ডাকি। রাহুল আনন্দ, ফাউল আনন্দ। আচ্ছা, ওকে, জোস। অনেক সিনেমা করেছেন, কিন্তু কোন সিনেমাটি করার পর নিজেকে অভিনেতা বলে মনে হয়েছে? গেরিলা। গেরিলায় আমি যেহেতু আলাদা আলাদা দুটো চরিত্র করেছি এবং দুটো চরিত্রের এক ধরনের পার্থক্য তৈরি করতে পেরেছি, এবং ওটা যেহেতু 35 হয়েছিল, তখন মনে হয়েছে যে না, আমি হয়তো অভিনয়টা আমাকে দিয়ে হবে বা হচ্ছে ঠিকঠাক মতো। আর লাস্ট অফ অল তৌকির ভাইয়ের অজ্ঞাতনামা। সকালে ঘুম থেকে উঠে আয়নায় তাকিয়ে নিজেকে প্রথম কোন কথাটি বলা হয়? না, ওরকম কিছু বলা হয় না। আচ্ছা, বিরক্ত লাগে, আরো আধা ঘন্টা ঘুমাইলে পারতাম। যেদিন শুটিং থাকে 7টার সময় যাচ্ছে, আরো হাফ অ্যান আওয়ার ঘুমালে তো এরকম। রাত 3টায় যদি বিপদে পড়েন তাহলে প্রথম কাকে ফোন করবেন? পাভেল ভাই, আজাদ আবুল কালাম। আজাদ আবুল কালাম, আমাদের সবার অভিভাবক। পর্দায় কোন অভিনেতাকে দেখে নিজে অভিনেতা হতে চেয়েছিলেন? উৎপল দত্ত। উৎপল দত্তের কোন সিনেমাটি সবচেয়ে প্রিয়? আগন্তুক। এই সময়ের কোন নায়িকার সঙ্গে আপনি অভিনয় করতে চাইবেন? অনেকের সাথেই করতে ইচ্ছা করে, অ্যাঞ্জেলিনা জোলি। ওকে, তার মানে কি আপনার পছন্দের নায়ক টম ক্রুজ? হ্যাঁ। একাডেমিক কোনো পরীক্ষায় কখনো ফেল করেছেন কিনা? একাডেমিক পরীক্ষায় ফেল করেছি। কোন সাবজেক্টে? আমি ম্যাথসে ফেল করেছি। আলাদিনের দৈত্য আপনার 3টি ইচ্ছে পূরণ করতে চাইলে আপনার সেই ইচ্ছে 3টি কি কি? 3টে ইচ্ছের একটা হচ্ছে আমাকে শৈশবে ফিরিয়ে নিয়ে যাও। আমারও 1 নম্বর ইচ্ছে। আমার বাবা জীবিত যদি হতে পারে, বাবা যদি জীবিত হয় হোক। আর পৃথিবী থেকে যুদ্ধ বন্ধ করো, ফিনিশ। আই ওয়ান্ট পিস। ওকে, সো এবার জায়েদ খানের পালা। নিজেকে কখন হিরো ভাবা শুরু করলেন? ছোটবেলার থেকেই, জন্মের পর থেকেই।
জন্মের পর থেকে হিরো? তখন কি হিরো আপনি বুঝতেন যে হিরো কি জিনিস? মা বাবা শুনছে, বাবা মাকে শুনেছি আর কি, যে টিপ দিয়ে রাখতে হতো, এত মানুষ কোলে নিত, এত সুন্দর ছিলাম হিরো তখন থেকে। কোলে কি বেশি মহিলারা নিতেন নাকি পুরুষেরা? সুন্দরী মহিলারা একটু বেশি নিতেন। নায়করা তো সবার ক্রাশ হয়, আপনার ক্রাশ কে? মেয়ে না ছেলে? দুটোই জানতে চাই। ছেলে ক্রাশও আছে নাকি? না না, ও বলতেছে না আপনি না, আপনার ক্রাশ কে সেটা বলতেছে। আমি যখন অভিনয় আসি শাবনূর আমার ক্রাশ ছিল। কোন ছবি করার পর বুঝলেন সিনেমার হিরো হয়ে গেছেন? মালাকাপসির অন্তর্জালা। নায়কদের মনে অনেক স্বপ্ন থাকে, আপনারও আছে নিশ্চয়ই। যদি বলি কোন নায়িকার সঙ্গে ডেটে যেতে চান, কোন নায়িকার সঙ্গে লং ড্রাইভে যেতে চান এবং কোন নায়িকার সঙ্গে কিসিং সিন করতে চান? এটা আমি জানি না, যে প্রোডিউসার লিখে দিয়েছে। চিন্তা করেন স্বপ্ন আমার। আমাকে এইসব প্রশ্ন করেনি বাবা, কারণ আছে ভাই, বড় বাচ্চা বেঁচে গেছে, কারণ ঘটনা আছে ভাইয়া। এখান থেকে সব শেষ করে তো বাসায় যেতে হবে তো, আর আমার তো কেউ নাই, কোলবালিশ নিয়ে বলতে হবে, বিবাসটা আমাদের বুঝতে হবে, কিন্তু ওর সময় ঠিক কি নাই বলো। এই জন্য এই প্রশ্নগুলো আমার দিকে টাক করে দিয়েছে, আমাকে তো রিপ্লাই করতে হবে। গার্লফ্রেন্ড থাকলে আমি এগুলো দিতাম না। আমার গার্লফ্রেন্ড থাকা অবস্থায় আমি এরকম অনেক কিছু রিপ্লাই দিয়েছি, বের হওয়ার পরেই, অনুষ্ঠান হওয়ার পরে আমার আর ফোন ধরেনি। একাডেমিক কোনো পরীক্ষায় ফেল করেছেন? অঙ্ক অঙ্ক 32, আচ্ছা ওকে। পরে 33 করছিলাম, ধরা পড়ছিলাম অঙ্কে। নিজের 3টি বদভ্যাসের কথা বলুন। সহজে রেগে যায়, হুটহাট করে মুখের উপর সত্যি কথা বলে দিই। আচ্ছা 1, তারপরে 2? দ্বিতীয় হচ্ছে যে যা জিজ্ঞেস করে সহজে উত্তর দিয়ে দিই, এটাও খারাপ। এটা গুড খুবই। 3 নাম্বার? মানুষকে সহজে বিশ্বাস করে ফেলে। ওয়াও। আর যদি ভালো 3টি গুণের কথা বলি তাহলে? পরোপকারী, হ্যাঁ, লয়াল, আর মানুষকে পেছন থেকে হিংসা সমালোচনাগুলো করি না, পছন্দ করি, কাউকে নিয়ে পরচর্চা করি না। যা বলার সামনে বলে ফেলেন। না না, আমি পরচর্চা করি না। আমার এখান থেকে বের হওয়ার পর শতাব্দী অদূত কি করলো, নরসভা কি করলো, এই আলোচনার সময় নেই আমার। আপনি আজকেই তো চিত্রনায়িকা নিপুণের ছবিটা দেখে কতগুলো মন্তব্য করলেন। আমার চেয়ার ছিনিয়ে নিয়েছে, একটা শিল্পীদের অধিকার কেড়ে নিয়েছে, আমি তাকে বলবো না? এখন বলতেই হয়, হুজুরের কাছে গিয়েছিল ভাই, বলতে বললাম না, গড় গল্প বাদ দাও। না শুনি। আমি তো বেহায়াটা বললাম না, নির্লজ্জ বললাম না, বললাম যে বললাম না, ওর নামের আগে তো বেহায়া নির্লজ্জটা আসে, এটা বললাম না। আচ্ছা আমি এই টপিকেই যাব না, অন্য টপিকে যাব। এখন অন্য টপিকে চলে গেছে। দেখেন এবার আমি নায়িকাদের নাম বলবো, তাদের পাশে একটা করে বিশেষণ দিতে হবে। তুমি নিপুণের নাম কিন্তু বলবো না, আগের থেকে বলে দিলাম কিন্তু। আচ্ছা ঠিক আছে, বলবো না। পরিমণি। অসম্ভব সুন্দরী। মাহিয়া মাহি। অনেক বেশি মানে সেন্টিমেন্টাল। বিদ্যা সিনহা মিম। সুন্দরী, নামের সাথে দিতে হলে। বুবলি। পুরো টিচার সুলভ। আচ্ছা অপু বিশ্বাস। ডিপ্লোম্যাটিক। নিপুণ। আই এম সরি, এখানে লেখা আছে, আমার মনে ছিল না। আমি মগ উঠে এই মানে হ্যাঁ মানে মগটা ভাই, অন্য কেউ হলে মগটা উঠে মারতাম আর। আচ্ছা পপি। বোকা। ববিতা ম্যাম। আরে বাবা, ইন্টারন্যাশনাল সেলিব্রিটি। সুচরিতা ম্যাম। শিশু শিল্পী, ছোটবেলা থেকে জাত শিল্পী। ওকে, নায়কদের কথা বলছি। জায়েদ খান। ভদ্রলোক। শাকিব খান। ভালো অভিনেতা। শরীফুল রাজ। আমার তার কোনো কাজ দেখা হয়নি, আমার সাথে কোনোদিন দেখা হয়নি, আমি বলতে পারবো না। সিয়াম। এলাকার ছেলে, ভালো ভদ্র ছেলে। সাইমন সাদিক। ও রাজনীতিবিদ। যদি কোনো সিনেমা রিমেক করা হয় যেটা আপনার খুব পছন্দের সিনেমা এবং আপনাকে অফার দেওয়া হলো সেখানে অভিনয় করার জন্য, নায়িকা হিসেবে কাকে নেবেন? শাবনূরকে নেব। ওকে, আপনার স্বপ্নের নায়িকা। আমি এবার চলে যাব আপুর কাছে। এইবার অভিনেত্রী না হলে কি হতেন? ডক্টর। আপনি অনেকগুলো মাধ্যমে কাজ করেন, কিন্তু সবচেয়ে কোনটা বেশি এনজয় করেন? অভিনয় করতে, মানে সেটা থিয়েটার হোক, সেটা মানে শ্রুতি নাটক হোক, সেটা পাপেট হোক, সেটা সিনেমা হোক, অভিনয় করতে। প্রথম প্রেম কত বছর বয়সে? 15। প্রেম করেছেন কতগুলো? দুটো। সেটা ডিউরেশন? একটা 15 বছর, আরেকটা মনে নেই। সকালে ঘুম থেকে উঠে আয়নায় তাকে নিজেকে কি বলেন? ভীষণ খুশি হই, ঘুম থেকে ওঠার পর নিজেকে খুব সুন্দর লাগে আমার। ওয়াও। রাত 3টায় বিপদে পড়লে প্রথম ফোনটা কাকে করবেন? অমিত সিনহাকে। ওকে। নিজের সবচেয়ে বিপদের বন্ধুকে? এই মুহূর্তে নিজেই। আর কারণ আমি নিজেকে আমার বাবা মারা যাওয়ার পর থেকে এমনভাবেই তৈরি করেছি যাতে আমি নিজেরটা নিজেই করতে পারি। আর আশেপাশে আমার যে টুগেদার উইকেন্ড নামে যে আমাদের থিয়েটার গ্রুপটা আছে, সেখানে কিছু বন্ধুরা আছে। পর্দায় কোন অভিনেত্রীকে দেখে প্রথম অভিনেত্রী হতে ইচ্ছে হয়েছিল? ববিতা আপা। এবার আমি কয়েকজন নায়কের নাম বলবো, বিশেষণ দিতে হবে। আফরান নিশো। ভীষণ বুদ্ধিমান সে। অপূর্ব। একটা চার্ম আছে, চার্মিং। ওকে। শাকিব খান। সুপারস্টার। সিয়াম। ও ভীষণ কি বলবো, খাটতে পারে। আরিফিন শুভ। হ্যান্ডসাম। জায়েদ খান। উনি অনেক সহজ সরল। নিজের কোনো কিছু নিয়ে কখনো রিগ্রেট হয় যে এই জিনিসটা পেলে বা এই জিনিসটা করলে হয়তো ভালো হতো, অথবা এটা করা ঠিক হয়নি জীবনে?
কিছুদিন আগে মনে হতো, বাট এখন মনে হয় যে প্রত্যেকটা যা করেছি সেটাই আমাকে আজকের আমি তৈরি করেছি, সো রিগ্রেট করি না। এটা আসলে একটা বড় ব্যাপার, চমৎকার। ভাই কোনো কিছু নিয়ে রিগ্রেট আছে জীবনে? আমি তো একদম অলমোস্ট ছোটবেলা থেকেই থিয়েটার করি। পড়াশোনার প্রতি আগ্রহ খুব কম ছিল, থিয়েটার কিন্তু পড়াশোনা, যেটা এখন বুঝতে পারি বা অনেক পরে এসে শুরু করেছি। এটা যদি আরো আগে থেকে হতো বা যদি প্রপার গাইডেন্স পেতাম, কারণ অনেকগুলো সময় পার করে ফেলছি, যেমন এখন অনেক সামনের দিকে পড়তে হচ্ছে। তখন যদি টুকটুক টুকটুক করে পড়তাম তাহলে অনেক কিছু কভার করতে পারতাম, কারণ সারা পৃথিবীর থিয়েটার আপনি নিজেও জানেন, মানে শেষ করার তো কোনো বুদ্ধি নাই, এক জীবনে শেষ করা যায় না। সো আপনি বেছে বেছে করলেও সময় তো আর নিত্য নতুন হচ্ছে 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 ওই জিনিসটা খুব আছে যে আরো আগে থেকে শুরু করলে হয়তো কভার করা যেত বা নিজে আরো ঋদ্ধ হতে পারতাম। জায়েদ ভাই, কি নিয়ে জীবনে সবচেয়ে বেশি রিগ্রেট হয়? আমার কোনো অনুতপ্ততা নাই কিছু। মনে হচ্ছে যেটা সময় মতো যেটা হয়েছে আল্লাহর তরফ থেকে ওটাই হয়তো হুকুম ছিল। আপনার কখনো মন খারাপ হয় না? হিপোক্রেসি দেখলে মন খারাপ হয়, যে মানুষটা ধরুন সামনে বসে ভালো বলে গেল, পিছনে গিয়ে দিয়ে সমালোচনা করছে, এগুলো অনুতপ্ত হয় যে মানুষের তো খারাপ কি করে হয়। ধরো পরচর্চা যখন করে, একজন মানুষকে তো ভালো জানি, সে পিছনে অগোচরে পরচর্চা করছে। আমি সবসময় বলি যে মানুষ অন্যকে নিয়ে যতটুকু সময় ব্যস্ত থাকে, এই সময়টুকু নিজেকে নিয়ে যদি ব্যস্ত থাকতো তার নিজের অনেক উপকার হতো। নিজেকে কীভাবে গোছানো যায়, ভালো কাজ করা যায়। কারোর নিজেকে কেউ ভাগ বসাতে পারবে না। তোমাকে যতই আটকে রাখার চেষ্টা করুক, শিল্পী সমিতির সময় আমাকে মার্ডার কেসের আসামি বানানোর চেষ্টা করেছে, আমি 1 নম্বর আসামি দিয়েছে, মার্ডার কেসে মার্ডার করছি, শত্রু অনেক দাঁড়ায় গেছে শুধু ভালো কাজের জন্য, আর কিছু না। শিল্পী সমিতি করতে গিয়ে, শিল্পীদের সেবা করতে গিয়ে, আর শেক্সপিয়ার তো বলছিল তোমার শত্রু বানানোর জন্য মারামারি করার দরকার নেই, তুমি ভালো ভালো কিছু কাজ করবা, তোমার শত্রু এমনিতেই। এক্স্যাক্টলি, একদম চমৎকার একটি কথা বলেছেন। আমি শেষ করছি আজকের মতো, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভাইয়া, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আমাদের অনেকগুলো ছবি রিলিজ হয়েছে, আপনার কাছের প্রেক্ষাগৃহে গিয়ে আপনার পছন্দ মতো এক বা একাধিক সিনেমা দেখুন, কারণ আমাদের এই কাজ বা আমাদের অভিনেতাদের কাজ আপনাদের জন্যই। আপনারা দেখে ভালো হলে ভালো বলুন, খারাপ হলে খারাপ বলুন, কিন্তু মানে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের কথা শুনে আপনারা বায়াসড হয়ে কিছু বলবেন না, এটাই অনুরোধ। ঈদ মোবারক। থ্যাংক ইউ আপু। আমি আমার বড় ভাইয়ের সাথে একই কথাই বলতে চাই যে অনেক বছর পর আমরা একসাথে এতগুলো সিনেমা রিলিজ দেওয়ার সাহস করেছি, এবং সেটা দর্শকের জন্যই। সো ওনারা যাতে টিকিট কেটে সিনেমাটা দেখেন এবং দেখেই গঠনমূলক সমালোচনা করুক, এবং যদি ভালো লাগে সেটাও বলুক, কারণ ভালো লাগাটা শুনলেই আমাদের কষ্ট মানে লাঘব হয় আর কি। সো আমি এটাই বলবো যে বাংলা চলচ্চিত্র এখন টোটালটাই অবশ্যই আমাদের হাতে, ওনাদের হাতেও। কিছু একটা বলুন। কিছু একটা হচ্ছে, ঈদ মোবারক মৌ, তুমি অনেক সুন্দর করে অনুষ্ঠানটা হোস্টিং করলে, তোমাকে অনেক থ্যাঙ্কস। বিজয় টিভি সবাইকে অনেক বেশি শুভেচ্ছা, ঈদ মোবারক। আর টিকিট কেটে হলে এসে বাংলাদেশি বাংলা সিনেমা দেখবেন, ঈদের প্রতিটি সিনেমা আপনি দেখবেন, এটা আপনার দায়িত্ব। যদি সমালোচনা করতে সিনেমা এসে টিকিট কেটে হলে এসে তারপর দেখবেন। আর আমাদের সংস্কৃতি, আমাদের গৌরব, আমাদের ঐতিহ্য। অন্যের সংস্কৃতি, অন্য দেশের ভিনদেশি ছবি দেখে নিজের ছবিকে বিচার বিশ্লেষণ করা, কারণ তাদের হাজার হাজার কোটি টাকার ছবি, আমার ছবি অল্প বাজেটের। তারপর আমরা আমাদের দেশের সংস্কৃতি, দেশের কথা বলি, আপনার কথা বলি, মায়ের কথা বলি। এই অভিনেত্রী যারা দেখেন অনেক কষ্ট করে সিনেমায় অভিনয় করে, সিনেমায় কাজ করে, অনেক আমরা পারিশ্রমিকও ঠিকমতো আমাদের অনেক পাই না। আমাদের সমস্ত সিনেমার খরচ দিয়ে একজন বাইরের দেশের সিনেমার একজন নর্মাল অভিনেতার পারিশ্রমিক হয়। তো কত সীমাবদ্ধতার মধ্যে কাজ করি আপনারা ভালোই জানেন, ভালোই বুঝতে পারেন। তো যেটা বলছিল যে ফেসবুকে বোদ্ধাদের কথা শুনে লিখে কাউকে বিচার করবে না। সিনেমা হলে আসবেন, ঈদে যে কয়টা সিনেমা রিলিজ হচ্ছে সব আমাদের সিনেমা, আমরা গর্ব করে বলি বাংলাদেশি সিনেমা। হলে বসে সিনেমাগুলো দেখবেন, বাংলা সিনেমার সাথে থাকবেন, বাংলাদেশি চলচ্চিত্রের সাথে থাকবেন, আর নিরাপদে পথ চলবেন। আর ঈদ আপনার পাশের মানুষটি খেয়ে আছে কিনা না খেয়ে আছে সেটা খেয়াল রাখবেন। অনেক ভালো খেলেন, ভালো পড়লেন, আরেকটি মানুষ না খেয়ে থাকলো, কাপড়হীন থাকলো, সেটা যেন না হয়। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ, বিদায় নিচ্ছি আমি। সবাই অনেক ভালো থাকুন, ঈদ মোবারক। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো, সবাই অনেক ভালো থাকুন। একদম ঈদের শেষের দিকে আছে, তারপরেও চাই ঈদের আনন্দ ছড়িয়ে যাক সকলের মাঝে। এবং অবশ্যই বিজয় টিভিতে চোখ রাখতে হবে, কারণ নতুন সিনেমা ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে, যেই সিনেমাগুলো আগে অন্য চ্যানেলে দেখানো হয়নি। সো নতুন সিনেমা দেখতে চোখ রাখতে হবে বিজয় টিভিতে। এবং অবশ্যই এবার সিনেমা হলে যে কটি সিনেমা মুক্তি পেয়েছে, সিনেমা হলে গিয়ে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব এবং ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে গিয়ে সিনেমা দেখুন, ভালো থাকুন এবং চোখ রাখুন বিজয় টিভিতে।